ম্যাডলি এফএম এর গল্প বৈঠকে প্রকাশিত সমস্ত অডিও গল্প লেখকের নিজস্ব সৃষ্টি এবং তাদের মেধা সম্পত্তির অন্তর্ভুক্ত। এখানে প্রকাশিত যে কোনো গল্প ও গল্পের বিষয়বস্তুর অননুমোদিত অনুলিপি বিতরণ বা বাণিজ্যিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এই ধরনের কাজের যে কোনো বেআইনি ব্যবহার কপিরাইট আইন লঙ্ঘন করে। যদি আপনি এই গল্পের কোনো অংশ বা বিষয়বস্তুর কোনোটাই অন্য কোথাও ব্যবহার করেন, তাহলে এই শর্তাবলী লঙ্ঘন করার জন্য আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। গল্প বৈঠক। ম্যাডলি এফএম প্রেজেন্টস গল্প বৈঠক। রোজকার ব্যস্ততার শেষে চলো যাই গল্পের দেশে। শুক্রবারের গল্প বৈঠকে আজকের সফরে থাকছে কিছুটা ক্রাইম, কিছুটা সাসপেন্স আর কিছুটা থ্রিলার। আজ আমরা শুনব সিদ্ধার্থ সিংহের লেখা আই। গল্পের সূত্রধার আমি, সার্থক। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, সিদ্ধার্থ সিংহের লেখা আই। একই না, নাম্বারটার আগে কোনো নাম নেই, শুধু একটা গোল চিহ্ন, তার মধ্যে ইংরেজি বড় হরফে লেখা একটা আই। ডায়েরির পাতায় লেখা ফোন নাম্বারগুলোতে চোখ বোলাতে বোলাতে একটা জায়গায় এসে থমকে গেল কসবা থানার অফিসার জয়ন্ত সরকারের চোখ। নাম্বারটা দেখে মনে হচ্ছে ল্যান্ড নাম্বার। নাম্বারটা এমনভাবেই লেখা যাতে এই ডায়েরি খুললেও, এই নাম্বারটি দেখলেও, কৌতূহলবশত এই নাম্বারে ফোন করতে চাইলেও পুরো নাম্বার না থাকার জন্য কেউ যাতে ফোন করতে না পারে, এবং এটা কার নাম্বার সেটা যাতে ঘুণাক্ষরেও কেউ না জানতে পারে, সেজন্য শুধু একটা আই লিখে রেখেছে। কিন্তু 8টা নয় 7টা সংখ্যা। ইচ্ছে করে উনি একটা সংখ্যা লেখেননি। হতে পারে এটা যার নাম্বার তার নাম আই দিয়েই শুরু। না হলে এত অক্ষর থাকতে খামোখা আই লিখতে যাবে কেন? যতদূর মনে হয় মাঝের কোনো সংখ্যা নয়, হয় প্রথম কিংবা শেষ একটা সংখ্যা উনি ওর মনের মধ্যে রেখে দিয়েছিলেন। কিন্তু তার নাম কি হতে পারে? যাই হোক, ডায়েরিটা আমি আমার কাছে রাখছি। ইন্দ্র, ঈশান, ইমন নাকি অন্য কিছু? কিন্তু কি কি হতে পারে? কি হতে পারে? অবশ্য ছেলেটি হিন্দু কিনা কে জানে। ঠিক আছে, দেখা যাক। আপাতত এই ব্যাপারটা এদের বলে কোনো লাভ নেই। জয়ন্তবাবুর টেবিলের সামনে বসে আছে স্ত্রীর নিরুদ্দেশের ডায়েরি করতে আসা আভাস, সাথে তার মা জয়ন্তী দেবী ও বাবা সৃজনবাবু। ওদের কাউকে কিছু না বলে জয়ন্তবাবু পকেট থেকে ছোট্ট একটা ডায়েরি বের করে তার মধ্যে ওই নাম্বারটা টুকে নিলেন। বলা যায় না এই নাম্বারটা থেকেই হয়তো মেয়েটির হদিশ পাওয়া যেতে পারে। ডায়েরিটা নিতে নিতে ওদের তিনজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাপের বাড়ির লোকেরা কি বলছে? ওদের বাড়িতে মানে? না, এখনো ওদের খবর দিয়ে উঠতে পারিনি। এই এখন থানা থেকে বেরিয়ে ওদের জানাবো। সে কি, আপনারা মেয়ের বাড়িতে খবর দেননি?
আমাদের মাথার ঠিক নেই, ঘরের বউ এইভাবে। আসলে মানে ওই পাড়ার লোকেরা বলল আগে থানায় জানাতে, ফলে। সে ঠিক আছে, কিন্তু বাড়ির বউয়ের নামে মিসিং ডায়েরি করার আগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতে একবার ভালো করে খোঁজ খবর করবেন তো নাকি? হ্যাঁ, আর আপনারা তার বাপের বাড়িতেই খোঁজ নেননি, এটা কেমন কথা? ও কোথায় গেছে আমরা জানি, তাই শুধু শুধু সবাইকে জানিয়ে। কোথায় গেছে? বললাম না, যে ছেলেটার সঙ্গে ও মেশে। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? যে মেয়ে মাঝরাতে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে যায়, সে তার প্রেমিক ছাড়া আর কার কাছে যাবে? একটা জলজ্যান্ত মানুষ রাত্রিবেলায় আপনার পাশ থেকে উঠে বেমালুম চলে গেল, আপনি টেরও পেলেন না? আসলে গোটা এলাকায় এখন যা ভামের উপদ্রব শুরু হয়েছে, আলো নেভালেই হলো। রান্নাঘর তছনছ করবে, খাটের তলায় দক্ষ বাঁধাবে, ওদের জ্বালায় ঘুমানোর জো নেই। আর সকালের দিকে যখন দু চোখ ঘুমে জড়িয়ে আসে, তখন মরার মতো ঘুম শুরু হয়। শরীরের উপর দিয়ে 10 মিনি একটা রোলার চলে গেলেও বুঝি ঘুম ভাঙবে না। আমার মনে হয় ও সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে। আপনার বউয়ের নাম? রুচিরা। জয়ন্তী দেবী অত্যন্ত দেমাক হওয়ারই কথা। নিজের হাতে ছেলেকে তৈরি করেছেন, এখন সেই ছেলে বিশাল চাকরি করে, প্রচুর টাকা মাইনে পায়। সেই সুবাদে হঠাৎ বড় লোক হয়ে গেছেন তাঁরা। লাইফস্টাইলও পাল্টে গেছে তাদের। পাড়ার লোকেদের সঙ্গে খুব একটা মেশেন না, পাড়ার লোকেরাই সেটা বলা বলি করে। সেই জয়ন্তী দেবীকে রাস্তামুখী ঘরের সামনে এক চিলতে বারান্দায় গ্রিল ধরে মুখ চুন করে দাঁড়িয়ে থাকতে দেখে যাতায়াতের পথে পাড়ার লোকেরা একটু অবাকই হয়েছিলেন। যিনি সবসময় ফিটফাট থাকেন, তার অমন চোখ মুখ আলুথালু পোশাক আশাক দেখেই আঁচ করেছিলেন নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাই কেউ দুধ আনতে যাওয়ার পথে, কেউ প্রাতভ্রমণ সেরে ফেরার পথে, কেউ আবার বাজার করতে যাওয়ার পথে থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন, দিদি কি হলো, এভাবে দাঁড়িয়ে আছেন যে? বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের। আর বলবেন না, আমাদের বৌমা কাউকে কিচ্ছু না বলে হঠাৎ মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে গেছে। সে কি, কেন ঝগড়াঝাটি হয়েছিল নাকি? মাঝরাতে আচমকা ফোনে মা বাবার কোনো দুর্ঘটনার খবর শুনে তাড়াহুড়ো করে কাউকে কিছু না বলে ওই পোশাকেই আবার বাপের বাড়ি চলে যায়নি তো? হ্যাঁ, হয়তো ভেবেছে পরে এসে বলবে। ভোর রাত্রে শুয়েছে সবাই, তাই হয়তো আপনাদের বিরক্ত করতে চাইনি, কিংবা ডেকেছে আপনারা শুনতে পাননি, তখন হয়তো বেঘরে ঘুমোচ্ছিলেন। না মানে ধরুন, কত কিছুই তো হতে পারে। আপনারা বরং আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন। তা মেয়েটাকেও নিয়ে গেছে নাকি? নানান লোক নানান প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিল, আর জয়ন্তী সেগুলো গলাধ্যকরণ করছিলেন। কিন্তু নাতনির প্রসঙ্গ উঠতেই উনি খ্যাঁক করে উঠে বললেন, তাহলেই হয়েছে। মেয়ের প্রতি কোনো টান আছে নাকি? এই যে এবার 7 বছরে পড়লো, আজ পর্যন্ত মেয়ের জন্য কোনোদিন কিছু করেছে? বাচ্চা এত বড় হয়ে যাওয়ার পরেও মায়েরা যে কী করে পরপুরুষের সঙ্গে, কে জানে বাবা। মুখে মুখে ঘণ্টাখানেকের মধ্যেই সারা পাড়ায় ছড়িয়ে পড়েছিল আভাসের বউয়ের পালিয়ে যাওয়ার কথা। ওর বউ যে একটা ছেলের সঙ্গে মেলামেশা করে সে কথা পাড়ার অনেকেই জানতেন, কারণ তার সঙ্গে ওকে প্রায়ই এখানে সেখানে দেখা যেত। কিন্তু সেই অ্যাফেয়ার যে বিয়ের আগে থেকেই চলছিল, সেটা জয়ন্তী দেবীর মুখ থেকেই সবাই জানতে পারল। আপনাদের কিন্তু এক্ষুনি থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করা উচিত বলে আমার মনে হয়, না হলে উল্টে আপনাদের ঘাড়েই সব দোষ এসে পড়বে, যা দিনকাল পড়েছে না। যাঁরা শুনলেন তাঁরাই বললেন এই কথা। তাঁদের পরামর্শেই ছেলে আর স্বামীকে সঙ্গে নিয়ে জয়ন্তী থানার দিকে পা বাড়িয়েছিলেন। যাওয়ার আগে বাড়ি থেকে খানিকটা দূরে ছোট মেয়ে অবন্তীর বাড়িতে রেখে গিয়েছিলেন নাতনিকে। বলেছিলেন, সূর্যকে এখন রাখ তোর কাছে, আমরা যে কেউ এসে বিকেলের দিকে ওকে নিয়ে যাব। ও এখানে না হয় কটা দিন থাকুক না মা, তেমন হলে না হয় এখান থেকেই স্কুলে যাবে। তোমরা ওকে নিয়ে কোনো চিন্তা করো না, তোমরা বরং ওই দিকটা দেখো। রুচিরার বাপের বাড়িতে খবর পৌঁছতেই তার বাড়ির লোক একেবারে ভেঙে পড়লেন। তাদের মেয়ে এরকম করতেই পারে না। হ্যাঁ, বিয়ের আগে 2-1টা ছেলের সঙ্গে সে মিশত ঠিকই, বিয়ের আগে ওরকম প্রেম তো সবাই করে। শেষ প্রেমটা ভেঙে যেতে সেই মত দিয়েছিল এই বিয়েতে।
তাহলে কি সেই প্রেম আবার কোনোভাবে জেগে উঠেছিল, নাকি অন্য কোনো ছেলে? হতে পারে, হতেই পারে। তাহলে এমন ভরা সংসার ফেলে ওইরকম একটা ফুটফুটে মেয়েকে ফেলে কেউ যেতে পারে? ছি ছি ছি। বোনের এই কীর্তি শুনে অফিস থেকে ছুটে এলো বড় ভাই অসীম আর ছোট ভাই সসীম। ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে ছোট মেয়ে সান্ত্বনা এলো। সকালবেলায় খবর পেয়েই সে ফোন করে বড়দি আলপনাকে জানিয়ে দেয় পুরো ব্যাপারটা। দুই ভাই যখন সোফার দুই কোণে গুম হয়ে বসে, তখন ঘর থেকে বারান্দা আর বারান্দা থেকে ঘর করছেন মেয়ের বাবা সমীরণ। কোনো ফোন এলেই ঝাঁপিয়ে পড়ছে সান্ত্বনা। হঠাৎ কি মনে করে মেয়ের মা অনুরাধা বলে উঠলেন, আমার মেয়েটাকে ওরা আবার কিছু করলো না তো? না না, তোর ওরা ওরকম নন। মেজদি যা করলো, এরপর শ্বশুরবাড়িতে আমি আর মুখ দেখাতে পারবো? বর্দি বারবার ফোন করে খবর নিচ্ছে। এতই যখন প্রেম, তাহলে ওকে বিয়ে করতে গেল কেন বলতো? আমিও তোকে জিজ্ঞেস করেছিলাম, তোর এই বিয়েতে মত আছে? ও তো তখন বলেছিল হ্যাঁ। ছি ছি ছি, যাওয়ার সময় মেয়ের মুখটাও একবার মনে পড়লো না? ওর কোনো খোঁজ পেলেই কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাবি। ও হ্যাঁ, আর একটা কথা, এই বাড়িতে কিন্তু আগে থেকে কাউকে কিছু জানাস না। আমাকে তো শ্বশুর শাশুড়ি ননদকে নিয়ে ঘর করতে হয়, বুঝেছিস তো? এত কিছু শোনার পরেও অনুরাধা ফের বললেন, চারিদিকে যা শুনি কাউকেই বিশ্বাস করা যায় না। একবার থানায় গেলে হয় না? থানায় গিয়ে কি বলবে? আমার মেয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে? না, আমরা তো জানি না যে ও সত্যি সত্যি পালিয়ে গেছে কিনা। পালায়নি তো কোথায় গেছে? কেন জানি না, আমার মন মানতে চাইছে না। অন্য কিছুও তো হতে পারে। কি? বিভিন্ন জায়গায় যা ঘটে। তুমি বলতে চাইছো তোমার মেয়েকে মেরে ফেলেছে? আমার মনে কু ডাকছে রে। তেমন কিছু হলে ওরা কি আমাদের ফোন করে জানাতো না? মা, বোন আর ছোট ভাইয়ের কথা শুনে অসীম বললেন, মা কিন্তু খুব একটা খারাপ কিছু বলছে না, বুঝলি? চারিদিকে যা ঘটছে, আমার মনে হয় একবার থানায় গেলে হতো। আরে সে তো ওরা গেছেনি, বললো না? দেখ ভাই, ওদের যাওয়া আর আমাদের যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। গেলে মুখে আরো চুনকালি পড়বে। ওরা আমাদেরই যখন এসব বলছেন, থানায় না জানি ইনিয়ে বিনিয়ে আরও কত কি ৭-৫ বানিয়ে বানিয়ে বলেছে। মনে হয় আমাদের একবার থানায় যাওয়া দরকার। বাবার ওপরে কথা বলতে পারে না ছেলেরা, তাই খুব একটা ইচ্ছে না থাকলেও তারা নিমরাজি হল। সমীরণকে নিয়ে অসীম, সসীম আর সান্ত্বনা থানায় অভিযোগ দায়ের করতে গেল। স্যার, আমার মেজ বোনকে শ্বশুরবাড়ি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা বলছেন ও নাকি মাঝরাত থেকে নেই। আমরা বুঝতে পারছি না কি হলো। আপনারা যদি একটু ইনিশিয়েটিভ নেন তাহলে খুব ভালো হয় স্যার। আপনারা সব পারেন, যেভাবে হোক আমার মেয়েটাকে খুঁজে দিন, প্লিজ প্লিজ। আপনাদের কি কাউকে সন্দেহ হয়? ওরা ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। কি বলবেন কেউই বুঝে উঠতে পারছেন না। আজ পর্যন্ত আভাসের খারাপ কিছু ওরা দেখেননি। মেয়েও বলেছে ও বাড়ির লোকেরা খুব ভালো। শেষমেশ সমীরণ বললেন, কাকে সন্দেহ করব বলুন? আমরা তো কিছু বুঝতে পারছি না যে ও কোথায় গেল। আপনার মেয়ে কি কখনো শ্বশুর বাড়িতে কোনো অশান্তি বা ঝগড়াঝাটির কথা বলেছিলেন? না তো। আচ্ছা, জামাই কি কখনো টাকা পয়সা বা ওই জাতীয় কোনো কিছুর জন্য মেয়ের ওপর কখনো চাপটাপ দিতেন? না না না, সেরকম কখনো কিছু শুনিনি। আপনারা যখন মেয়ের বাড়ি যেতেন তখন কি সেরকম কিছু টের পেয়েছিলেন, বা আপনার মেয়ের কথায় আপনাদের কিছু কখনো সন্দেহ হয়েছিল? একদম না। আমার জামাই ওরকম না, ভীষণ ভালো। মেয়ে না এলেও আমার জামাই মাঝে মাঝেই আমাদের বাড়ি চলে আসতো, আমাদের খোঁজ খবর নিত, কিছু লাগবে কিনা জানতে চাইতো। ওরা কি বলছেন? ওরা তো অনেক কিছুই বলছে নাকি ও মাঝরাতে না ভোর রাতে উঠে নাকি ও চলে গেছে। গেলে কোথায় যেতে পারে বলে আপনাদের মনে হয়? কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন? সেরকম কোথাও যাওয়ার হলে কাউকে কিছু না বলে অত রাতে বা অত ভোরবেলায় যাবে কেন? এর আগে উনি কি এভাবে কোথাও গিয়েছিলেন? না। ওকে,
ঠিক আছে, দেখছি, আমরা ইনভেস্টিগেশন শুরু করছি। এতদিন এই এলাকায় ভামের কোনো উৎপাত ছিল না। আবাসন তৈরির জন্য একটি বিখ্যাত রিয়েল এস্টেট সংস্থা এই অঞ্চলের সবচেয়ে বড় মাঠটা, মানে ওই খেলার মাঠটা যেই খোঁড়াখুঁড়ি শুরু করলো, অমনি লাখো লাখো ভাম এই এলাকায় ছড়িয়ে পড়ল। কোনোটা সদ্যজাত, আবার কোনোটা বিশাল বড়, খানিকটা বেজির মতো দেখতে। ওই মাঠে যে এত ভাম ছিল কদিন আগে পর্যন্ত কেউ টের পায়নি। ওখানে রাসের মেলা বসত। শীতের সময় ছোটখাটো সার্কাসের দল তাঁবু ফেলত। প্রতি বছর ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হতো, এমনকি রাজনৈতিক দলের সমাবেশ পর্যন্ত হতো। কিন্তু ওই মাঠের তলায় যে ভামেরা এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছে, ওই মাঠে খোঁড়াখুঁড়ি শুরু না করলে কেউ টেরই পেতেন না। আর কিছুদিন পর হয়তো দেখা যেত তলে তলে সুড়ঙ্গ তৈরি করে ওরা হয়তো গোটা অঞ্চলটাকেই একেবারে ফোঁপড়া করে দিয়েছে। বলা যায় না, হয়তো ধসও নামতো কোনো দিন। ভাগ্যিস আবাসনের দৌলতে খোঁড়াখুঁড়িটা শুরু হয়েছিল। কিন্তু ভামগুলো এত উৎপাত শুরু করেছিল যে তাতে তিতি বিরক্ত হয়ে কেউ কেউ বিষ মাখানো রুটি, বিস্কুট ছড়িয়ে রাখত ঘরের আনাচে কানাচে। কেউ কেউ আবার ধেড়ে ইঁদুর ধরার বড় বড় কল কিনে এনে ঘরে পেতেছিল। সকালে কর্পোরেশনের লোকেরা ঝাড়ু দিতে আসলে এবাড়ি ওবাড়ির সামনে মরা ভাম পড়ে থাকতে দেখত। ও বাবা, আবার ওদিকে একটা, ইস, এটা পিষে গেছে একেবারে। কোনোটা এমনি পড়ে আছে, আবার কারোর পায়ে দড়ি বাঁধা, কেউ আবার গাড়ির চাকায় একেবারে পিষ্ট হয়ে আছে। এ বাড়ির কার্নিশে ও বাড়ির ঝুল বারান্দায় বেশ কিছু কাক ওঁত পেতে বসে আছে। সুযোগ বুঝে মাঝে মাঝেই নেমে এসে ঠুকরে যাচ্ছে। ফোন ধরবে না এরা। রুচিরার শ্বশুরবাড়ির লোকেরা সেদিন বাড়ির বউয়ের নামে মিসিং ডায়েরি করে গেছে ঠিকই, কিন্তু কোনো মোবাইল নাম্বার দিয়ে যায়নি। বারবার ল্যান্ডফোনে ফোন করেও কাউকে না পেয়ে জয়ন্তবাবু নিজেই যেদিন আভাসদের বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য গেলেন, দেখলেন দরজায় একটা মস্ত বড় তালা ঝুলছে। পাশ দিয়ে বাড়ির ধার বরাবর দেখে বুঝতে পারলেন জানলাগুলো সব আটকানো। উল্টো দিকের বাড়ির লোকের কাছে জিজ্ঞেস করে জানতে পারলেন বাড়িতে বউ নেই দেখে নাকি শুধু আভাসই নয়, শ্বশুর শাশুড়ির মনও খুব খারাপ। যে বাড়িতে ছেলের বউই নেই সে বাড়িতে ওনারা থাকেন কি করে? পাশের পাড়াতেই তো ওনাদের ছোট মেয়ে অবন্তীর বাড়ি, ওখানেই নাকি থাকছেন ওনারা। মোটামুটি লোকেশনটা বুঝে নিয়ে জয়ন্তবাবু সেখানে গিয়ে হাজির হলেন। ওখানে আভাস নেই। আভাসের মা জয়ন্তী দেবীর সঙ্গে দেখা হলো। তিনি বললেন, বউ চলে যাওয়াতে আমার ছেলে খুব ভেঙে পড়েছে। খাচ্ছে না, দাচ্ছে না, রাতে ঘুমোচ্ছে না পর্যন্ত। সারা ঘর শুধু পায়চারি করে, আর তা না হলে গুম হয়ে বসে থাকে। ওর মুখের দিকে তাকানো যায় না। অফিসে গেলে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হবে, কথা হবে, মনটা একটু হালকা হবে, এই ভেবে আজকেই ওকে জোর করে আমি অফিসে পাঠিয়েছি। তা আমার বৌমার কোনো খবর পেলেন? এখনো অবধি কোনো খবর নেই। আপনাদের কি কোনো ফোন টোন করেছিল? না না, ও সে জাতের মেয়ে না। দেখলাম তো, ওইটুকু বাচ্চাটার কথাও একবার ভাবলো না। এ কেমন মা, হ্যাঁ, কে জানে বাবা। আচ্ছা, ও যে ছেলেটার সঙ্গে মিশত, তার নামটাম কিছু জানেন? একটা তো না, কটা নাম বলবো। বিয়ের আগে থেকেই নাকি এরকম। আজ এই ছেলের সঙ্গে মেশে তো কাল ওই ছেলের সঙ্গে। ইদানিং যার সঙ্গে মিশত তার সঙ্গে নাকি বিয়ের আগে থেকেই প্রেম ভালোবাসা। তা ওকে বিয়ে করলেই তো পারতিস, খামোখা আমার ছেলের জীবনটা নষ্ট করতে গেলি কেন? হ্যাঁ, অল্প বয়সে প্রেম ভালোবাসা হতেই পারে, কিন্তু তার তো একটা লিমিট থাকবে। বিয়ের পর, একটা বাচ্চা হওয়ার পর এইসব কেউ করে? উনি যে অন্য কারোর সঙ্গে মেশেন সেটা আপনারা টের পেলেন কিভাবে? বিয়ে হয়ে আসার পর প্রথম 3-4 বছর কিচ্ছু বুঝতে পারিনি। মেয়ের যখন 3.5 বছর বয়স হলো, ওরা তখন বড় রাস্তার মোড়ে যে স্কুলটা আছে সেখানে ভর্তি করলো। ওই যে নার্সারি স্কুলটা, প্লেগ্রাউন্ড, সেখানে? হ্যাঁ হ্যাঁ, ওর বই নিয়ে যেত।
প্রথম প্রথম বাচ্চাকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসতো। তারপর হঠাৎ একদিন বলল, ঘন্টা দুয়েকের তো ক্লাস, শুধু শুধু ওকে দিয়ে আবার এতটা পথ হেঁটে আসবো কেন, একবারে ওকে নিয়েই ফিরবো। আমিও আর কিছু বললাম না। তখন তো আর বুঝিনি আমার কি সর্বনাশ হতে চলেছে। তারপর সুচি তো স্কুল থেকে এসেই দাদু দাদু করে আমার কাছে চলে আসে। সুচিটাকে আভাসের মেয়ে? হ্যাঁ, তো বৃষ্টির জন্য কদিন ধরেই নাকি রিক্সা পাওয়া যাচ্ছিল না, তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, রিক্সা পেয়েছিলে দিদিভাই, না আজও হেঁটে হেঁটেই এসেছো? ও বলল, না, আমরা আজকেও রিক্সা পাইনি। তো ওর কথা শুনে আমি বললাম, এই জন্যই তো বলেছিলাম এই জল বৃষ্টির মধ্যে তোমাকে আজ স্কুলে যেতে হবে না। তাহলে কি এই জল কাদার মধ্যেই হেঁটে হেঁটে এলে? আমার কথা শুনে ও বলল, না দাদু, আমরা হেঁটে হেঁটে আসিনি, আঙ্কেল স্কুটারে করে গলির মুখে আমাদের ছেড়ে দিয়ে গেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল সেটা আবার কে? ঠিক তখনই আমার ঘরে ঢুকে সুচিকে প্রায় জোর করে টানতে টানতে নিয়ে গেল ওর মা। ওকে নাকি স্কুলের জামা প্যান্ট ছাড়াবে। সেদিনই আমার প্রথম খটকা লাগে। তারপর তো ওই পাড়ার বিভিন্ন লোকেরা বলতে শুরু করলো, আভাসের বউকে আজকে একটা ছেলের সঙ্গে ওখানে দেখলাম। কেউ বললো, স্কুটারে একটা ছেলের পিছনে বসে আপনার বৌমাকে তো যেতে দেখলাম, ছেলেটাকে। আবার কেউ বললো, সৃজনদা, আজ গোল পার্কের মোড়ে চায়ের দোকানে একটা ছেলের সঙ্গে আভাসের বউকে চা খেতে দেখলাম। বউ ওরকম কীর্তি করলে লোকে তো বলবেই, কজনের মুখ চাপা দেওয়া যায়। আচ্ছা, উনি কি শুধু স্কুলের ওই সময়টুকুই বেরোতেন, নাকি অন্যান্য সময়ও? না 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 না, যখন তখন। একদিন তো রাতে ফিরলই না। সে কি, আপনার ছেলে কিছু বলেননি? ও জানলে তো। জানলে তো মানে? উনি রোজ বাড়ি ফেরেন না? ফিরবে না কেন? সেদিন ও বাড়িতে ছিল না, অফিসের কাজে একটু বাইরে গিয়েছিল। তো ছেলে যখন এলো তখন তাকে আপনারা কিছু বলেননি? না, আমাদের ওই লাগানো পড়ানো স্বভাব নেই। উনি কখন অফিসে বেরোন? এই 9টা সাড়ে 9টা নাগাদ। আচ্ছা, কখন ফেরেন? তার কোনো ঠিক নেই। ও তো বড় পোস্টে কাজ করে, অনেক দায়িত্ব, মিটিং টিটিং থাকে, তা 9টা 10টার আগে কোনো দিনই ফেরে না। কোনো কোনো দিন তো আরও দেরি হয়। বাড়িতে গেলেই আশপাশের লোকেরা বারবার জিজ্ঞেস করছে, আভাসের বউয়ের কোনো খবর পেলেন? ওই ছেলেটার সঙ্গেই গেছে নাকি? ওই ছেলেটা মানে যে কোন ছেলেটা তা ওরাই জানেন। আমাদের দিকটা একবার ভেবে দেখুন, মাথাটা একবারে হেঁট করে দিয়ে চলে গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। তবে আপনারাও একটু বন্ধু বান্ধবদের বাড়িতে ফোন টোন করে দেখুন, আর কোনো খবর পেলেই আমাদের জানাবেন। ওকে? আমরা অনেক খোঁজ খবর করেছি, কেউ কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাদ দিইনি, কিন্তু ও কারো বাড়িতেই যায়নি। কোথাও কোনো অ্যাক্সিডেন্টেরও খবর নেই। বাইপাসের ধারে একটা বাড়ি তৈরি হচ্ছিল, সেই বাড়ির দোতলায় গলার নলি কাটা এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ পাওয়া গেছে শুনে পাড়ার লোকেরা ওকে বলেছিল। আভাস সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিল, গিয়ে দেখে অন্য মেয়ে। আচ্ছা, ওর বাড়ির ওরা কি বলছেন? আমার তো মনে হয় যার সঙ্গে ও মিশতো তার নাম ধাম ওরা সব বলতে পারবেন। ওরা কিছুই জানেন না, এমনটা আবার হয় নাকি? সব জানেন, আমাদের কাছে সব কিছু লুকিয়ে বিয়ে দিয়েছেন। কোনো চিন্তা করবেন না, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, খবর ঠিকই পেয়ে যাব। যাকে আজ উঠি। মেয়ের বাপের বাড়িতে গিয়ে জয়ন্তবাবু যখন জিজ্ঞাসাবাদ করছেন তখন শান্তনাই বলে দিল ছেলেটির নাম। একবার নাকি সে তাকে দেখেও ছিল, কিন্তু কোথায় থাকে সে জানে না। তার কোনো ছবি টবি নেই না? না। রুচিরা কোন ঘরে থাকতেন? আমার ঘরে। ঘরটা একটু দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, আসুন। অনুরাধা আর শান্তনা মিলে তাকে নিয়ে গেলেন একটা কোণার ঘরে। ওর কোনো জিনিসপত্র এখানে আছে নাকি? না, ও তো সবই নিয়ে গেছে। হঠাৎ দেয়াল ঘেঁষা কাঠের পুরনো আলমারির তাকে কয়েকটা বই দেখে জয়ন্তবাবু জানতে চাইলেন, ওগুলো কার? ওগুলো মেজদির।
মেজদিকে? রুচি মানে রুচিরা। আলমারিটা একটু খুলুন তো। বলেই আংটা ধরে এক টান মেরে একটা পাল্লা খুলে দিলেন। জয়ন্তবাবু একটা একটা করে বই হাতে নিয়ে দেখতে লাগলেন। কোনোটায় লেখা রুচিকে, কোনোটায় লেখা তোমাকে, আবার কোনোটায় লেখা আমার আদরের রুচিকে। এক একটা বই দেখতে দেখতে জয়ন্তবাবু দেখেন একটা বইয়ের মধ্যে একটা গ্রিটিংস কার্ড, ওপরে একটা গোলাপের ছবি, ভেতরে লেখা রাগ করো না লক্ষ্মীটি। কিন্তু কে পাঠিয়েছে? কোথাও তো কারোর নাম নেই। নিচে শুধু লেখা ইতি তোমার আমি। জয়ন্তবাবুর ভুরু কুঁচকে গেল। কবে পাঠানো হয়েছে বোঝা যাচ্ছে না, কারণ কোথাও কোনো তারিখ লেখা নেই। তাছাড়া আমি কি সে যার নাম একটু আগেই বলেছিল রুচিরার ছোট বোন, নাকি অন্য কেউ? কিছুই বোঝা যাচ্ছে না। তাও বাকি বইগুলো উল্টাতে লাগলেন উনি, যদি কোনো সূত্র পাওয়া যায়। হঠাৎ দেখেন বইগুলোর মাঝখানে বইয়ের মাপেরই একটা পুরনো ডায়েরি। হাতে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে দেখলেন তাতে 2-4টে ঠিকানা আর কয়েকটা ফোন নাম্বার ছাড়া পুরো ডায়েরিটাই প্রায় ফাঁকা। উনি ঠিকানাগুলোতে চোখ বোলাতে লাগলেন, আর যে নামগুলোতে সন্দেহ হচ্ছিল উনি ওদের কাছ থেকে জেনে নিচ্ছিলেন এটা কে। আর তখনই জেনে নিলেন কোনোটা মামার বাড়ির ঠিকানা, তো কোনোটা দূর সম্পর্কের এক দাদার। জিপে করে থানায় যাওয়ার পথে জয়ন্তবাবুর মাথার মধ্যে হঠাৎ কি একটা ঝলক দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করলেন। তারপর পকেট থেকে ছোট্ট ডায়েরিটা বের করে ওই বাড়ি থেকে টুকে আনা নম্বরটা টপাটপ টিপলেন। শুধু ওই 7টা সংখ্যার আগে একটা 2 বসিয়ে দিলেন। ওই নাম্বারটা টোকার সময় ওর একবারও মনে পড়েনি যে 1998 আগে কলকাতার ফোন নাম্বারের ডিজিট ছিল 7টা। ফোনের গ্রাহক সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে যাওয়ায় সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য কলকাতার ফোনের নাম্বারকে 8টা ডিজিটে রূপান্তরিত করা হয়। কারো কোনো সমস্যা যাতে না হয় তাই ফোনের নাম্বার যেটা ছিল সেটা রেখে সামনে শুধুমাত্র একটা 2 যোগ করে দেওয়া হয়। উনি সেটাই করলেন। অথচ ও প্রান্ত থেকে ভেসে এলো রেকর্ডেড ভয়েস। সময় নষ্ট না করে জয়ন্তবাবু ফোন করলেন সমীরকে। হ্যালো, হ্যাঁ সমীর, তোকে একটা নাম্বার পাঠালাম। এই ফোন নাম্বারটা কার নামে অ্যালার্ট করা আছে টেলিফোন ভবন থেকে একটু খোঁজ নিয়ে দেখতো, পারলে ঠিকানাটাও নিয়ে নিস। আগে হলে কদিন লাগতো কে জানে, এখন সব কিছু কম্পিউটারাইজড হয়ে যাওয়ায় 10 মিনিটও লাগলো না। সমীর ফোন করে জানালেন এই ফোনটি ছিল প্রজিত পুরকায়স্থের নামে, উনি ওটা ছেড়ে দিয়েছেন। ঠিকানাটা পেয়েছিস? হ্যাঁ, 82/4/K হিন্দ রোড, কলকাতা 75। ওটার লোকেশনটা কি জানিস? কলকাতা 75 তো তার মানে সন্তোষপুর। সন্তোষপুর মানে সেই বজবজ? আরে আমি আঁকড়া সন্তোষপুরের কথা বলছি না। তাহলে? যাদবপুর সন্তোষপুরের কথা বলছি। তাই বল। আচ্ছা ঠিক আছে। লাইনটা কেটে দিয়ে জয়ন্তবাবু ফোন করলেন যাদবপুর থানায়। 1বার 2বার 3বার ফোন বেজেই গেল। অগত্যা ডায়াল করলেন হুমায়ুন কবিরকে। থানার পিছনের কোয়ার্টারেই উনি থাকেন। একসময় ডিসিডিডি ছিলেন, কিছুদিন সল্ট লেকের এসডিপিও ছিলেন, তারপর ভবানী ভবনেও কাজ করেছেন। ভীষণ ডাকাবুকো, অথচ খুব ধীর স্থির। যাই করেন খুব ভেবেচিন্তেই করেন, কাজ ছাড়া কিচ্ছু বোঝেন না। ওনার সমস্ত কিছু নখদর্পণে। হ্যালো হ্যালো, জয়ন্ত বলছি। আরে বল বল। আচ্ছা, এই হিন্দ রোডটা কোথায় বলতে পারিস? হিন্দ রোড ওই তো সন্তোষপুরের লেকটা ছাড়িয়ে সোজা গেলে যে জোড়া ব্রিজটা পড়ে, ব্রিজের ঠিক আগেই বাঁহাতে যে গলিটা আছে সেই গলিটাতেই কিছুটা গেলেই। কিন্তু কেসটা কি? মাত্র কয়েকটি বাক্যেই মূল ঘটনাটা হুমায়ুনকে বলে দিলেন জয়ন্ত। তুই একটু রাজীবের সঙ্গে কথা বলে নে, ও এখন যাদবপুর থানার ওসি, চিনিস তো? না। ও ঠিক আছে, তুই ওর ফোন নাম্বারটা লেখ, কথা বলে নিস, আর আমি এদিক থেকে ওকে ফোনে বলে দিচ্ছি, তোর কোনো অসুবিধা হবে না। এই জন্যই তোকে ফোন করা।
ঠিক আছে, রাখছি। যাদবপুর থানা থেকে একজন কনস্টেবলকে নিয়ে জয়ন্তবাবু যখন প্রজিত পুরকায়স্থের বাড়ি গেলেন, শুনলেন বছর 3 আগেই তিনি গত হয়েছেন। উনি মারা গেছেন? কি হয়েছিল? 1.5 বছরের মধ্যে পরপর 2টো স্ট্রোক। এই বয়সে ওই ধকল নিতে পারেন? এই বয়সে মানে? কত বয়স হয়েছিল? তা ধরুন 85 তো হবেই। 85? আপনি তার কে হন? ছেলে। ছেলে? চেহারা এবং বয়স দেখে মনে হচ্ছে রুচিরার সঙ্গে নিশ্চয়ই কিছু ছিল না। অবশ্য বলা যায় না, আজকাল যা শুরু হয়েছে, কার যে কোথায় মন মজে কিছুই বলা যায় না। তবে এরই কি নাম আই দিয়ে? আই দিয়ে হলেও এর সঙ্গে ওরকম একটি মেয়ের, আর যাই হোক, কিছুতে প্রেম ঘটিত কিছু হতে পারে না, 100% শিওর। আপনার নাম? ভেতরে আসুন না, বসে কথা বলুন। আমার নাম প্রফুল্ল পুরকায়স্থ। না, তাহলে ডেফিনেটলি ইনি নন। আচ্ছা, আই দিয়ে শুরু এরকম নামের কেউ আপনাদের বাড়িতে আছে নাকি? আই দিয়ে? কই না তো। একটু মনে করে দেখুন। আমি এই বাড়ির গার্জিয়ান, আমি জানবো না? না, মানে ডাকনাম বা অন্য কিছু? না না, আই দিয়ে কারো নাম নেই। কেন বলুন তো? জয়ন্তবাবুর মাথায় তখন নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। তাহলে কি এ বাড়ির কোনো ছেলে রুচিরার সঙ্গে মেশার সময় অন্য কোনো নাম বানিয়ে বলেছিল, যে নামের শুরু আই দিয়ে? না হলে আই দিয়ে ও এই বাড়ির ফোন নাম্বারটা লিখতে যাবে কেন? একটা চিন্তা খচখচ করতে লাগলো মনের মধ্যে। সব খুঁটিয়ে খুঁটিয়ে জানতে লাগলেন কে কে থাকেন, তারা কি করেন, ইত্যাদি ইত্যাদি। জানলেন এই প্রফুল্লবাবুর একটাই ছেলে, কর্মসূত্রে তিনি এখন ইন্দোরে থাকেন, বিবাহিত, বউ বাচ্চা নিয়ে তিনি কালই কলকাতায় আসছেন। উনি এলে আমার সঙ্গে একবার কসবা থানায় দেখা করতে বলবেন তো। কেন বলুন তো, কি হয়েছে? তেমন কিছু না। আচ্ছা, আপনি কি বলতে পারেন রুচিরা বলে কোনো মেয়ে কেউ চেনে কিনা, যে কসবায় থাকে? রুচিরার নামটা শুনেই প্রফুল্লবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। না কোনো পথ দুর্ঘটনা, না কোনো দাবিদারহীন শনাক্তহীন দেহ, না কোনো কিছু। একটা জল জ্যান্ত মেয়ে বেমালুম উধাও হয়ে গেল কি করে? কোনো সূত্রই খুঁজে পাচ্ছিলেন না জয়ন্তবাবু। তাহলে কি অন্য কোনো চক্করে পড়ল মেয়েটা? পড়তেই পারে। ওর সম্পর্কে যতটা জানা গেছে ততটাই জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে মেয়েটি খুব একটা সুবিধের ছিল না। সে না থাক, যেখানেই থাকুক, তাকে খুঁজে বের করতেই হবে। তার জন্য যত দূর যেতে হয় তিনি যাবেন। বাপের বাড়িতে সে যেমন প্রাক্তন প্রেমিকের দেওয়া উপহার, কার্ড, এটা ওটা সেটা সব সযত্নে আলমারিতে রেখে দিয়েছিলেন, শ্বশুর বাড়িতেও কি তেমন কিছু সে লুকিয়ে রেখেছে? ওরকম একটা ডায়েরির পাতায় কোনো ফোন নাম্বার? জয়ন্তবাবু জানেন এই ধরনের মেয়েরা 2 রকমের হয়। এক হচ্ছে একজনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যাবতীয় স্মৃতি ভিজে ন্যাকড়ার টুকরো দিয়ে স্লেটের দাগ মোছার মতো একেবারে সব মুছে দেয়, কিচ্ছু মনে রাখে না, এমনকি তার নামটা পর্যন্ত। আর আরেক রকম হচ্ছে যতগুলো ছেলের সঙ্গে সে মিশেছে বা প্রেম করেছে তাদের প্রত্যেকটা স্মৃতি আলাদা আলাদা করে অতি যত্নে লালন করে। একটা সম্পর্ক তার কাছে সোনা দানা বা মূল্যবান রত্নের চেয়েও দামি। রুচিরা হয়তো গয়নার বাক্সেই সেই স্মৃতিগুলো সযত্নে লুকিয়ে রেখেছেন। যখন বাড়িতে কেউ থাকতেন না তখন সেগুলো বার করে লুকিয়ে লুকিয়ে পড়তেন, উল্টে পাল্টে দেখতেন, সেগুলোকে আদর করতেন, চুমু খেতেন, সেই দিনগুলোতে ফিরে যেতেন, রোমাঞ্চিত হতেন। না, রুচিরার ঘরটা একবার তল্লাশি করে দেখা দরকার। জয়ন্তবাবু রুচিরার শ্বশুর বাড়িতে গিয়ে দেখলেন গ্রিলে একটা বড় তালা ঝুলছে। জিপ গাড়ির আওয়াজ পেয়ে ততক্ষণে পাশের বাড়ির একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে এসে নিজে থেকেই আগ বাড়িয়ে বললেন, সৃজনবাবুরা তো নেই। কোথায় গেছেন? মেয়ের বাড়িতে। ওরা কি এখন ওখানেই থাকেন নাকি? না না,
ওখানেও থাকেন, এখানেও থাকেন। বাড়ির বউ এভাবে কারোর সঙ্গে চলে গেলে যা হয়, একটা মান সম্মানের ব্যাপার তো। খুব ভেঙে পড়েছেন। তার উপর পাড়ার লোকের নানান রকম কথা, বুঝতেই তো পারছেন। তাই আর কি। আজ দুপুরেও তো এসেছিল। কে? কে আবার? আভাস। আর বলবেন না, এখন তো এখানে খুব ভামের উৎপাত শুরু হয়েছে। ওদের জ্বালায় টেকা যায় না। কেউ ঘরে বিষ মাখানো রুটি ছড়িয়ে রাখে, কেউ ইঁদুর ধরার বড় কল পেতে রাখে। ওরাও বোধহয় কল পেতে রেখেছিল, দেখলাম তো। ইয়া বড় দুটো পচা গলা ভাম ফেললো। ও, তা ওরা কবে আসবেন? কে জানে। আসলে ওদের নাতনি তো এখন ও বাড়িতেই থাকে। ওরা নাতনিটাকে আবার খুব ভালোবাসেন, তাই আর কি। তাহলে নাতনিকেই তো এখানে নিয়ে আসতে পারেন। না, শুনেছি ওনাকে এ বাড়িতে আসতেই চাইছে না। কেন? কি জানি। থানায় ফিরে এসে জয়ন্ত দেখেন রুচিরার ভাই সসীম আর তার ছোট বোন তার জন্য অপেক্ষা করছেন। কি ব্যাপার? আপনার কাছেই এসছি। সেদিন আপনাকে বলা হয়নি। কিছুদিন আগে মেজদি ওর মেয়ের স্কুলের একটা পুরনো ব্যাগ আমার কাছে রেখে গিয়েছিল। বলেছিল, তোর কাছে এটা রেখে দে, পরে একদিন এসে নিয়ে যাব। তো 3-4 মাস হয়ে গেছে, ও আর নিয়ে যায়নি। আমিও আর খুলে দেখিনি। গতকাল খুলে দেখি 3-3টে পুরনো ডায়েরি, তাতে নানান হিসেব নিকেশ, বিখ্যাত লোকেদের বিভিন্ন কোটেশন ছাড়াও প্রচুর ফোন নাম্বার আছে। ওটা দেখে আমি আমার ভাইকে ফোন করেছিলাম, তা ওই বলল আপনাকে এটা দেখাতে। এর থেকে যদি কোনো সূত্র খুঁজে পান, আমরা তো বুঝবো না, আপনাদের যদি কোনো কাজে আসে। দেখি, এটা এখন আমার কাছে আপাতত থাক, একটু দেখে নি, তারপর ফেরত দিয়ে দেবো। ওরা চলে যেতেই চায়ে চুমুক দিতে দিতে ডায়েরির পাতা উল্টাতে লাগলেন জয়ন্ত। ডায়েরির প্রথমেই যেখানে ABCD করে এক একটা পাতায় নামের আদ্যক্ষর অনুযায়ী ফোন নাম্বার লেখার কথা, সেখানে কোনো ফোন নাম্বার লেখা নেই। শুধুই কোটেশন আর কোটেশন। কোনো পাতায় লেখা জীবনের মূল্য আয়ুতে নয়, কল্যাণপুত কর্মে। কোনো পাতায় অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আবার কোনো পাতায় লেখা, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ঝপাঝপ করে পাতা উল্টাতে উল্টাতে তিনি দেখেন ভিতরের পাতায় মাঝে মাঝেই এক একটা নাম আর ফোন নাম্বার। দেখতে দেখতে হঠাৎ একটা পাতায় থমকে গেলেন জয়ন্তবাবু। দেখলেন ওর বাপের বাড়ির আলমারি থেকে পাওয়া ডায়েরির মতো এখানেও একটা আই লেখা ডায়েরি, তার নিচে 10 ডিজিটের একটা মোবাইল নাম্বার। উনি সঙ্গে সঙ্গে ডায়েরিটা উল্টে দেখলেন কভারে যে সালটা লেখা রয়েছে সেটা এই বছরেরই। বছর শেষ হতে তো এখনো কয়েক মাস বাকি। তাহলে উনি চলতি বছরের এই ডায়েরিটা বোনের কাছে রাখতে দিয়েছিলেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু কারণটা কি? উনি ফোন নাম্বার লেখা পাতাটা মুড়ে টেবিলের ওপর রেখে অন্য একটা ডায়েরি তুলে নিলেন। এটা এর আগের বছরের। প্রতিটা পাতা এক এক করে উল্টে তেমন কিছু নজরে পড়ল না তার। শেষ ডায়েরিটা তারও আগের বছরের। পাতা উল্টাতে উল্টাতে দেখলেন এটাতেও একটা পাতায় আই লেখা এবং যথারীতি একটা মোবাইল নাম্বার। পাতা মুড়ে রাখা প্রথম ডায়েরির ভাঁজটা খুলে মেলাতে গিয়ে দেখলেন নাম্বার দুটো এক তো নয়ই, বরং আলাদা কোম্পানিরও। তার মানে এই আই নামের লোকটির 2টি মোবাইল আছে, কিংবা ডুয়েল সিমের হ্যান্ডসেট ব্যবহার করে, অথবা ঘন ঘন নম্বর বদলায়। আর যে লোক ঘন ঘন নম্বর বদলায় সে লোক মোটেই সুবিধার নয়। কিন্তু এই আইটা কি? জয়ন্তবাবু ডায়াল করলেন এই বছরের ডায়েরিতে লেখা আই নামের মোবাইল নাম্বারে। ফোনটা বেজেই গেল, কেউ ধরল না। 2 মিনিট পর ফের ফোন করলেন, তখনও বেজে গেল, বেজেই গেল। কি মনে করে 2 বছর আগের ডায়েরিতে লেখা ফোন নাম্বারটাতেও ডায়াল করলেন তিনি। 2 বার রিং হতে না হতেই ও প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, কে বলছেন? ফোনটা তো আপনি করেছেন, কাকে চাইছেন? এটা কি 9836851799? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? আপনি কি রুচিরা নামে কাউকে চেনেন? রুচিরা? কে রুচিরা? সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করছি। না, এই নামে
কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। মনে পড়ছে না, না মনে করতে চাইছেন না? কি ব্যাপার বলুন তো, আপনি কে? সেটা পরে বলবো। আপনি রুচিরা নামে সত্যি কাউকে চেনেন কি? না, চিনি না, বললাম তো। আপনি নিজের পরিচয় না দিয়ে এভাবে জেরা করছেন কেন? আপনি কে হে যে আপনার সব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে? একজন নাগরিকের কর্তব্য আরেকজন পাবলিক সার্ভেন্টকে সাহায্য করা। আশা করি এটা আপনি জানেন। পাবলিক সার্ভেন্ট? আচ্ছা, কিসে আছেন আপনি? আমি কসবা থানার ইন্সপেক্টর জয়ন্ত সরকার। আপনি? আমি নিউ আলিপুর থানার SI। আমার নাম তাপস গাঙ্গুলি। তাপস? আচ্ছা, ইংরেজি অক্ষর আই দিয়ে আপনার কোনো ডাকনাম আছে? না, নেই। নেই? ঠিক আছে। আচ্ছা, এক মিনিট ছাড়বেন না। আপনি কি এই নাম্বারটা নতুন নিয়েছেন? না না, এই 368 ডিজিটটা যখন বাজারে প্রথম আসে আমি তখনই নিই। আমার আগে এই নম্বরটা কারো ছিল না। কিন্তু আপনি কি জানতে চাইছেন একটু খুলে বলুন তো। আমার মনে হচ্ছে এই নাম্বারটা আগে আই দিয়ে শুরু কারোর নামে ছিল। তিনি হয়তো লাইনটা ছেড়ে দিয়েছেন। তারপর যাই হোক, ঘটনা হলো এখানকার এক গৃহবধূ কদিন আগে শ্বশুরবাড়ি থেকে মাঝরাতে পালিয়ে গেছে। তার ইনভেস্টিগেশন করতে করতে বিভিন্ন ডায়েরিতে বিভিন্ন লোকের ফোন নাম্বার আমি পেয়েছি। তার মধ্যে শুধু ইংরেজি অক্ষরে লেখা একটা আই আমাকে একটু ভাবাচ্ছে। কারণ এর আগে যে নাম্বারটা পেয়েছিলাম সেটার সূত্র ধরে খুঁজতে খুঁজতে যে বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে আই দিয়ে শুরু কারোর নামের কেউ থাকেন না, বা ওই বাড়ির কেউ ওই ধরনের কাউকে চেনেনও না। আবার আপনার নাম্বারের আগেও দেখছি একটা আই লেখা, অথচ আপনার নামও আই দিয়ে শুরু নয়। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। সরি আপনাকে ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না? না না, এতে মনে করার কি আছে। যদি কোনো দরকার হয় আবার ফোন করবেন, কেমন? নিশ্চয়ই। জয়ন্তবাবু হয়তো আরও কথা বলতেন, কিন্তু এরই মধ্যে দুটো কল বিপ করে কেটে গেছে, ধরা যায়নি। এখন মিসড কল দেখে ওই দুটো নাম্বার বের করে দেখতে হবে কে করেছিল। অপরিচিত নাম্বার হলে ফোন করতে হবে, কিন্তু না, তাকে আর মিসড কল লিস্টে যেতে হলো না। তার আগেই হ্যালো, কে বলছেন? কাকে চাইছেন? একটু আগেই নম্বর থেকে আমার কাছে দুটো মিসড কল এসেছিল, তাই করছি। কে বলছেন? আমি মিসড কল করেছিলাম। আমি কসবা থানার ইন্সপেক্টর জয়ন্ত সরকার বলছি। রুচিরার বোন শান্তনার দিয়ে যাওয়ার 3টে ডায়েরির দুটোই তখন তার সামনে খোলা। যে পাতায় আই এর নাম্বার লেখা, সেটায় চোখ পড়তেই জয়ন্তবাবু বুঝতে পারলেন প্রথম যে আইকে দুবার ফোন করেও তিনি পাননি, উনিই রিং ব্যাক করেছেন। হ্যাঁ বলুন। আপনার নামটা জানতে পারি? আপনি আমার নাম জানেন না, অথচ ফোন করছেন। বলার ধরন শুনে জয়ন্তবাবুর মনে হলো উনি মুখের কাছে হাত দিয়ে ঢেকে কথা বলছেন। তবু বললেন, দরকার আছে। কি দরকার? আপনি রুচিরাকে চেনেন? রুচিরা? কে রুচিরা? কোথায় থাকেন? কোথায় থাকেন? নাম শোনেননি? আমার কাছে এসব করে কোনো লাভ নেই। লোকটি কথাগুলো এমনভাবে উচ্চারণ করলেন যেন বোঝাতে চাইলেন সবই জানেন, অথচ এমন ভান করছেন কিছুই জানেন না। শুনেছি হয়তো, মনে নেই। হ্যাঁ বলুন, কি বলতে চান? আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি এখন ব্যস্ত আছি, ঘন্টা দেড়েক পরে করুন। ব্যস্ত? কিসের ব্যস্ত? আমি এখন CM এর ঘরে আছি। চিফ মিনিস্টারের ঘরে? এ আবার কে রে বাবা? তবু যেই হন, একে একটু বাজিয়ে দেখতে হবে। 1.5 ঘন্টা তো? ঠিক আছে, আমি 2 ঘন্টা পরে ফোন করব। দেখি উনি কত বড় মাতব্বর। রুচিরার শ্বশুর বাড়িতে গিয়ে ওর ঘর তল্লাশি করতে পারলে নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া যাবে, অন্তত কোনো ছবি টবি। নিদেন পক্ষে কোনো ডায়েরির পাতায় লেখা এরকম কোনো নাম্বার। তাই আভাসদের বাড়ির দিকে রওনা হয়েছিলেন জয়ন্তবাবু। কারণ ল্যান্ডফোনে ফোন করলে তো ফোন বেজেই যাচ্ছে, কেউ ধরছে না। তার মানে হয় ও বাড়ির ফোন খারাপ, আর তা না হলে ও বাড়িতে এখনও ওরা ফেরেননি, ছোট মেয়ের বাড়িতেই আছেন। তবু উনি আভাসদের বাড়িতেই গেলেন। যথারীতি গেটে তালা ঝুলছে।
ফলে গাড়ি ঘুরিয়ে চলে গেলেন পাশের পাড়ায় আভাসের ছোট বোনের বাড়ি। আভাস তখন নেই, ওর ছোট বোনও নেই। রুচিরার মেয়েকে নিয়ে নাকি আশেপাশে কোথাও গেছে। বাড়িতে শুধু আভাসের বাবা মা। তাদের কাছে রুচিরার ঘরটা একবার দেখতে চাওয়ার কথা বলতেই জয়ন্তী দেবী বললেন, আপনি যদি ওকে খুঁজে পাওয়ার কোনো সূত্র ওদের ঘর থেকে খুঁজে পান তাহলে তো খুব ভালো কথা, কিন্তু কে যাবে আপনাকে নিয়ে? এখন তো বাড়িতে কেউ নেই। আমি যেতে পারতাম, কিন্তু ওনার শরীরের যা অবস্থা একা রেখে যেতে ভরসা পাই না। আমি বরং কাল সকাল 9টা সাড়ে 9টার মধ্যে আভাসকেও বাড়িতে পাঠিয়ে দেব। আপনি আপনার সময় মতো এসে ওর ঘরটা দেখে যাবেন, কেমন? ঠিক আছে। আচ্ছা, বাচ্চাটাকে ওর সঙ্গে একটু পাঠিয়ে দেবেন তো। ঠিক আছে। জিপে উঠে জয়ন্তবাবু ফের ফোন করতে যাচ্ছিলেন আমি এখন সিএম এর ঘরে আছি বলা আইকে। ঘণ্টা দেড়েক পর ফোন করতে বলেছিলেন, কিন্তু তারপর থেকে যে কতবার উনি ফোন করেছেন তার কোনো হিসেব নেই। ফোন করলে যিনি ধরেন না তার মধ্যে নিশ্চয়ই কোনো গলদ আছে। জয়ন্ত মনে মনে ভাবলেন আরও 2-4 বার ফোন করবেন। তাতেও যদি তিনি ফোন না ধরেন তাহলে সরাসরি মোবাইল কোম্পানির অফিস থেকে এই নাম্বারটা কার নামে নথিভুক্ত করা আছে আর তার ঠিকানাটাই বা কি সেটা জেনে নিয়ে তিনি সোজা সেখানেই হানা দেবেন। যখন এসব ভাবছেন তখন তার মাথার মধ্যে আর একটা বুদ্ধি খেলে গেল। জয়ন্ত জানেন অনেকেই আছেন যারা সহজে ফোন ধরেন না। কিছু কিছু অত্যন্ত ঘনিষ্ঠ লোককে, যাকে ওদের দরকার নেই, যার নাম্বার ওরা সেভ করেও রাখে না, অথচ বলা থাকে আমাকে একটা মিসড কল করে ছেড়ে দিও, আমি সময় মতো ফোন করে নেব। এবং মজা হচ্ছে ঘন ঘন একটানা ফোন বেজে গেলেও তারা যদি না ধরেন, মিসড কল দেখলেই কিন্তু তারা সব কাজ ফেলে দিয়ে কে করেছে কেন করেছে কোনো কিছু না দেখেই আগে সেখানে রিং ব্যাক করেন। এটা একটা অদ্ভুত মানসিকতা। জয়ন্ত সেটাকেই কাজে লাগালেন। ওই নম্বরে ফোন করে 2 বার রিং হতে না হতেই উনি লাইনটা কেটে দিলেন। অবাক কাণ্ড, 30 সেকেন্ডও লাগলো না ওই নম্বর থেকে ফোন ভেসে এলো। আপনি আমাকে ঘন্টা দেড়েক পরে ফোন করতে বলেছিলেন, কিন্তু তারপর বহুবার ফোন করেও আপনাকে পাইনি, তাই মিসড কল করলাম। ফোনটা ভাইব্রেশনে রাখা ছিল। হ্যাঁ বলুন, কি জানতে চান? রুচিরার সঙ্গে আপনার কি সম্পর্ক? রুচিরা? সেটা আবার কে? রুচিরা বলে আপনি কাউকে চেনেন না? না, অন্তত এই মুহূর্তে মনে পড়ছে না। নামটাই মনে পড়ছে না? না, বললাম তো। কি দরকার বলুন। উনি গত পরশু ভোর রাতে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছেন। পালিয়ে গেছেন? না, এটাকে কোনো খবর করা যাবে না। আপনি বরং লোকাল থানায় আগে একটা মিসিং ডায়েরি করুন। আমি থানা থেকেই বলছি। থানা থেকে? হ্যাঁ। কোন থানা? কসবা থানা। ওখানে এখন অশোক দা ওসি না? হ্যাঁ, আপনি তাকে চেনেন? খুব ভালো করেই চিনি। আগে যখন পুলিশ বিট করতাম তখন অনেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। শুধু অশোক দা না, আপনাদের ওখানকার অনেককেই চিনি। তাই? আপনি এমনিতে কি করেন? আমি জনমতে আছি। জনমতে? সাংবাদিক? হ্যাঁ, এখন পলিটিক্যাল বিট করি। ও, আসলে হয়েছে কি জানেন, যে জন্য বারবার ফোন করছি, আপনাকে একটু বলি, মানে 2 মিনিট কথা বলা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আমার হাতে একটা কেস এসেছে। 2 দিন আগে এক গৃহবধূ তার শ্বশুর বাড়ি থেকে মাঝরাতে কাউকে কিছু না বলে হঠাৎ পালিয়ে গেছেন। সেটার ইনভেস্টিগেশন করতে করতে ওনার একটা ডায়েরিতে আপনার নাম্বারটা পাই। আমার নম্বর? হ্যাঁ, তবে কোনো নাম লেখা ছিল না। নাম্বারটার আগে শুধু একটা গোল চিহ্নের মধ্যে ইংরেজি অক্ষরে আই লেখা ছিল। আই? ভারী ইন্টারেস্টিং তো। কেন? আমার ফোন নম্বরের সঙ্গে আই এর কি সম্পর্ক? আপনার নাম কি? অনিন্দ গোস্বামী। অনিন্দ? তাহলে তো এ লেখার কথা। আই। কোথায় থাকতেন ভদ্রমহিলা? এই তো কসবাতেই, বিবি চ্যাটার্জি স্ট্রিটে। বিবি চ্যাটার্জি স্ট্রিটে? কি নাম বললেন যেন ভদ্রমহিলার? রুচিরা। তার কি কোনো বাচ্চা আছে? মেয়ে? হ্যাঁ, চেনেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যার স্বামী সেক্টর 5-এ কাজ করেন তো? তারই এক অফিস কলিগের সঙ্গে প্রেম করেন। প্রেম করেন? তা তো বলতে পারবো না। আপনি এগুলো জানলেন কি করে? সচিনের কাছ থেকে। তিনি আবার কে? আমার কলেজের এক বন্ধু। বালিগঞ্জ ব্রিজের নিচে ভারত
সেবাশ্রম সংঘের যে আশ্রমটা আছে না, সেটা ছাড়িয়ে একটু গেলেই বাঁহাতে জামিন লেন। হ্যাঁ, জামিন লেন চিনি। ও ওখানেই থাকে। ওর বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলেই নাকি ওই ভদ্রমহিলার বাচ্চাও পড়ে। বাচ্চা দিয়ে আসা নিয়ে আসা করতে করতেই ওদের চেনা জানা, খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল ওদের মধ্যে। তাহলে আপনি আবার অন্য কিছু ভাববেন না। রুচিরা কি করে যেন জানতে পেরেছিলেন তার স্বামীর ওই অ্যাফেয়ারের কথা। বাড়িতে ভদ্রলোক নাকি এমন ভাবে থাকেন যেন ভাজা মাছটি উল্টে খেতেও জানেন না। একদিন রুচিরা নাকি একবার ওনার প্রেম নিয়ে ওনাকে সামান্য ইঙ্গিত দেওয়াতে উনি হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আচ্ছা, যার ঘরে এইরকম একটি সুন্দরী বউ আছে সে কোন দুঃখে অন্য মেয়ের পিছনে যাবে? হ্যাঁ, শুনি। তাকে হাতে নাতে ধরার জন্য বহু চেষ্টা করেছিলেন রুচিরা, কিন্তু একটা মেয়ের পক্ষে সব সময় সব জায়গায় যাওয়া তো সম্ভব নয়। তাই উনি শচীনের সাহায্য নিতেন। কিরকম সাহায্য? ওই তার স্বামী ওই মেয়েটির সঙ্গে কোথাও যাচ্ছে জানতে পারলেই উনি শচীনকে তার সঙ্গে যেতে বলতেন। উনি যেতেন? হ্যাঁ, ভীষণ হেল্পফুল ছেলে। যে যখন বলে ও তার কাছে সঙ্গে সঙ্গে ছুটে যায়। কার রক্ত দরকার, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কে টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, ওকে একবার বললেই হলো, মুহূর্তের মধ্যে বাইক ছুটিয়েও হাজির। ওই তো আমার কাছে ওই ভদ্রমহিলাকে নিয়ে এসেছিল। কেন? কারণ ওদের পক্ষে ওর স্বামীকে হাতে নাতে ধরা সম্ভব হচ্ছিল না, তাই আমার কাছে এসেছিল। আমি যদি তেমন কোনো প্রাইভেট গোয়েন্দার হদিস দিতে পারি যারা কম খরচে ওর স্বামীর গতিবিধির উপর নজর রাখবে এবং খোঁজ খবর দেবে। কি নাম যেন বললেন ছেলেটার? শচীন। শচীন? ওর ফোন নাম্বারটা আপনার কাছে আছে? দেখছি, দাঁড়ান। আচ্ছা, যদি পাই আমি আপনাকে SMS করে দিচ্ছি, কেমন? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ফোনটা বন্ধ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন জয়ন্তবাবু। যাক, অন্তত একটা ক্লু তো পাওয়া গেল। যার স্কুটারে করে রুচিরাকে এখানে ওখানে দেখা যেত তিনি ওর প্রেমিক নন, আর দুই হচ্ছে আভাস তার অফিসেরই এক সহকর্মীর সঙ্গে প্রেম করে। ঠিক আছে, এবার ইনভেস্টিগেশনটা এখান থেকেই শুরু করতে হবে। থানায় এসে চেয়ার টেনে বসতে না বসতেই জয়ন্তবাবুর পাশের চেয়ারে বসা অজয় তার দিকে একটা চিরকুট এগিয়ে দিল। স্যার, একটু আগেই ভদ্রলোক এসেছিলেন, আপনার খোঁজ করছিলেন, এইমাত্র বেরিয়ে গেলেন। চিরকুটটা হাতে নিয়ে জয়ন্তবাবু দেখলেন তাতে লেখা প্রবাল পুরকায়স্থ, নিচে একটা মোবাইল নাম্বার, 10 ডিজিটের নাম্বারটার আগে একটা শূন্য বসানো। মানে এটা কলকাতার নাম্বার নয়। অথচ তার নিচে লেখা 82/4 কে হিন্দ রোড, কলকাতা 75। কলকাতা 75 দেখেই ওর মনে পড়ে গেল সন্তোষপুরের কথা, প্রফুল্ল পুরকায়স্থের কথা। উনি যখন এই কেসটার ইনভেস্টিগেশনের জন্য ওখানে গিয়েছিলেন, প্রফুল্লবাবু বলেছিলেন আগামীকাল তার ছেলের কলকাতায় আসার কথা, মানে উনি ফিরে এসেছেন। সঙ্গে সঙ্গে ওই নাম্বারে ফোন করলেন। আমি কসবা থানা থেকে জয়ন্ত সরকার বলছি। আপনি কি অনেকটা দূরে চলে গেছেন? কি বলেন? স্কুলের সামনে একটিবার আসতে পারবেন প্লিজ? আমি এসে গেছি। আর কিছু বলার দরকার হয়নি, কিছুক্ষণের মধ্যেই প্রবালবাবু এসে হাজির। লম্বা চওড়া সুদর্শন চেহারা, তেমনই রুচিশীল পোশাক আশাক। 10 জনের মধ্যে থাকলেও তাকে আলাদা করে চিহ্নিত করা যায়। তিনি টেবিলের উল্টো দিকে বসতেই জয়ন্ত বললেন, রুচিরার ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, বাবার কাছে শুনেছি। কি জানতে চান বলুন। আপনার সঙ্গে ওনার আলাপ হলো কি করে? আলাপ? সে তো অনেক দিনের আগের ঘটনা, এখন আর মনে নেই। কেন বলুন তো? আপনার সঙ্গে লাস্ট কবে দেখা হয়েছে? লাস্ট? সে তো বহুদিন আগে। ওর বিয়ে হওয়ার পর আর কোনো যোগাযোগ নেই। কেন? ও তো আমার কাছে চাকরির জন্য আসতো। বিয়ের পর বোধহয় ওর আর চাকরির দরকার ছিল না, তাই আর কোনো যোগাযোগ রাখেনি। আপনি কোনো যোগাযোগ করেননি? না না না, আমি খামোকা যোগাযোগ করতে যাব কেন? ওর দরকার ছিল, ও আসতো, আর আমার কোনো দরকার ছিল না, তাই। উনি কি আপনার কাছে শুধু চাকরির জন্যই যেতেন? হ্যাঁ, এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আমি আকার ইঙ্গিতে কথার ভাঁজে ওকে চলে যেতে বলতাম। সহজে যেত না,
একটু গায়ে পড়া স্বভাব ছিল আর কি। আমার বাবা মাও ওকে খুব একটা পছন্দ করতেন না। কোনো কোনো দিন আমার সঙ্গে বেরোতো, আর সেই নিয়ে মা বাবার মনে একটা সন্দেহর দানা বেঁধেছিল। কিরকম? ওরা সরাসরি আমাকে কখনো কিছু বলেনি, কিন্তু ওদের চাহনি দেখে আমি বুঝতে পারতাম ওরা হয়তো মনে মনে ভাবছেন আমি বুঝি ওর সঙ্গে প্রেম করছি। সেটা কি বিয়ের আগে? হ্যাঁ, বিয়েতে আমাকে নেমন্তন্ন করেছিল, বিয়ের দুদিন আগে ফোনও করেছিল, কিন্তু সত্যি কথা বলতে কি আমি যেতে পারিনি। কেন? আমার হাজার রকমের কাজ থাকে, একদম সময় পাই না। তাই? হ্যাঁ। তখন কি করতেন? তখন 3টে কোম্পানিতে কনসালটেন্সির কাজ করতাম। ও আচ্ছা আচ্ছা। হঠাৎ এতদিন পর ওর ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করছেন। কি ব্যাপার বলুন তো? বলছি কিছু ঘটেছে নাকি? না না, তেমন কিছু নয়। ঠিক আছে, তবে দরকার হলে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই। উঠি তাহলে। ওকে। জয়ন্তবাবু কখনোই মোবাইল সুইচ অফ করেন না। রাত 2টোতেও ফোন বাজলে উনি ঝট করে উঠে ফোন ধরেন, মেসেজ এলেও খুলে দেখেন। কিন্তু এই মেসেজটা কখন এসেছে উনি টের পাননি। সকালে খুলে দেখেন শুধু একটা নাম আর সাথে একটা মোবাইল নাম্বার। বাবা, রাত 1:34 কে পাঠালো? কারো নাম তো নেই। অনেকেই আছেন মেসেজ লেখেন কিন্তু নিজের নামটা লেখেন না। ভাবেন তিনি এত ইম্পর্ট্যান্ট মানুষ, তার নামটা কি আর ওর মোবাইলে সেভ করে নেই? তবু কোন নাম্বার থেকে পাঠিয়েছে দেখতে গিয়েই তার মনে পড়ে গেল সাংবাদিক অনিন্দ গোস্বামীর কথা। সত্যি জয়ন্তবাবুর স্মৃতিশক্তি এখনো যথেষ্টই ভালো। হ্যাঁ, অনিন্দ গোস্বামী পাঠিয়েছেন তার কলেজের বন্ধু শচীনের ফোন নাম্বার। রুচিরার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন যিনি। সামনেই একটা বড় দেওয়াল ঘড়ি টাঙানো, সেটা তখন টিকটিক করে জানান দিচ্ছে সকাল 8:35। এত সকালে কি শচীনবাবু ঘুম থেকে উঠেছেন? দেখি তো ফোনটা করে। ও প্রান্তে 3-4টে রিং হতে না হতেই যিনি ধরলেন, হ্যালো ট্যালো না বলেই তিনি বললেন, হ্যাঁ বলছি, বলুন। উনি বলতে বলছেন ঠিকই, কিন্তু বললে কি উনি শুনতে পারবেন? লাইনটা কেমন যেন কেটে কেটে যাচ্ছে। ভালো করে কান পেতে শুনলেন জয়ন্ত। একটা চলন্ত ট্রেনের আওয়াজ। আওয়াজটা লোকাল ট্রেনের নয়, কোনো এক্সপ্রেস ট্রেনের। তার মানে ওই সাংবাদিক ওকে যতই ভালো বলে সার্টিফিকেট দিক না কেন, আসলে নাটের গুরু এই। ট্রেনের আওয়াজ মানে হয় রুচিরাকে নিয়ে তিনি এক জায়গা থেকে অন্য এক জায়গায় ট্রেনে করে যাচ্ছেন, অথবা শখ মিটে যাওয়ায় আরও অনেক ছেলের মতোই তিনিও ফিরে আসছেন। আমাকে নাস্তানাবুদ করা না, এবার দেখাচ্ছি মজা। কোথায় পালাবে দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, এবার স্পষ্ট শোনা যাচ্ছে। আমি কসবা থানা থেকে জয়ন্ত সরকার বলছি। হ্যাঁ বলুন। আমাকে অনিন্দ ফোন করেছিল, আপনার কথা বলেছে। আমি ওকে বলেছিলাম আমার মোবাইল নাম্বারটা আপনাকে দিয়ে দিতে। আপনি না করলে কলকাতায় গিয়ে আমি আপনাকে ফোন করতাম। আপনি এখন কলকাতায় নেই? না, আমি মা বাবা বউ বাচ্চাকে নিয়ে একটু পুরী বেড়াতে গিয়েছিলাম, এই ফিরছি। এখন কোথায়? এই তো বালেশ্বর পেরোলাম। ও, তার মানে আজই ফিরছেন। খুব ভালো কথা। তা বলছিলাম, আপনি কি আজ একটু আমার সঙ্গে দেখা করতে পারবেন? আজকে? ঠিক আছে, দেখছি। এখান থেকে হাওড়ায় পৌঁছতে পৌঁছতে এখনো 4 ঘন্টা, সেখান থেকে বালিগঞ্জ কম করেও 1 ঘন্টা। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে দেখছি। কলকাতায় ফিরেই আপনাকে একটা ফোন করে দেবো, কেমন? তারপরেই হঠাৎ মনে পড়ে গেল আজ 9টা সাড়ে 9টার মধ্যে আভাস চলে আসবে তাদের বাড়িতে। এখনই 9টা বাজতে চলল, হাতে আর সময় নেই। যত তাড়াতাড়ি পারা যায় রুচিরার ঘরটা সার্চ করতে হবে। তাই খানিক আগে টেবিলের ওপরে বউয়ের নামিয়ে দিয়ে যাওয়া চায়ের কাপটায় কোনো রকমে কয়েকটা চুমুক দিয়েই উনি বেরিয়ে পড়লেন। আগের দিনই অরূপ আর অজয়কে জয়ন্তবাবু বলে রেখেছিলেন সকাল সকাল তৈরি থাকতে, আভাসদের বাড়ি যেতে হবে। সেই মতো ওরা থানায় রেডি হয়েই ছিলেন। জয়ন্তবাবু আসতেই জিপ নিয়ে ওরা রওনা হয়ে গেলেন। আভাসদের বাড়ির সামনে নেমে দেখেন গ্রিলের দরজার হাত দূরে বড় একটা ভাম মরে পড়ে আছে। দেখে মনে হচ্ছে কাল রাতের নয়, 2-3 দিন আগের মরা।
একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার মানে ফাঁকা ঘর পেয়ে সেদিনের মতো ঢুকে উৎপাত শুরু করতে না করতেই ওদের পাতা কাঁটা কলে পড়ে গিয়েছিল। কাঁটা কলের দাঁতগুলো তার শরীরে এত জোরে চেপে বসেছিল যে ধড় থেকে শরীর প্রায় আলাদা হওয়ার জোগাড়। আজ নিশ্চয়ই আভাস ঘরে ঢুকে এটা বের করেছে, কিন্তু ফেললই যখন, একটু দূরে গিয়ে ফেলতে পারল না। নিজের বাড়ির সামনে এইভাবে কেউ ফেলে? গ্রিলের দিকে তাকিয়ে জয়ন্তবাবু দেখলেন দরজায় আজ বাইরে থেকে নয়, ভিতর থেকে তালা দেওয়া। আভাস চলে এসেছে, তবে দেওয়ালের ধার দিয়ে বাড়ির যতটা দেখা যায় সেদিকে তাকিয়েই জয়ন্তবাবু বুঝতে পারলেন এখনও সে কোনো জানলা কপাট খোলেনি। হয়তো একটু আগেই এসেছে। গ্রিলের ভিতরে হাত গলিয়ে কলিং বেল বাজালেন জয়ন্ত। আওয়াজ পেয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে দরজার তালা খুলে দিল আভাস। আসুন আসুন স্যার, আসুন। রুচিরার ওয়ার্ড্রোব থেকে বিছানার তলা, বাচ্চার বইয়ের র্যাক থেকে ড্রেসিং টেবিলের ড্রয়ার, শীতের পোশাক ঠেসে রাখা আলমারির খোপ, তিনজনে মিলে তন্ন তন্ন করে খুঁজেও তেমন কিছু পেলেন না। বুঝতে পারলেন যাবার সময় সমস্ত কিছু একেবারে সাপটে সুপটে নিয়ে গেছে রুচিরা, যাতে পাছে কোনো ক্লু থেকে না যায়। কিংবা যাবার পরিকল্পনা আগে থেকেই ঠিক ছিল বলে একটু একটু করে আগেভাগেই সব অন্যত্র পাচার করে দিয়েছে। যেমন ছোট বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল 3-3টে ডায়েরি। তবে স্টিলের আলমারির লকার আর একদম তলার খোপের নিচে ইঞ্চি তিনেকের যে গোপন দেরাজটা আছে, সেখানে সাধারণত সবাই ফিক্সড ডিপোজিটের কাগজ, শেয়ারের সার্টিফিকেট কিংবা অত্যন্ত মূল্যবান ডকুমেন্টগুলো রাখে, সেটা দেখা যায়নি, কারণ ওটার চাবি নাকি রুচিরার কাছেই আছে। কিন্তু চাবিটা রুচিরা কোথায় রাখে তা আভাসের জানা নেই, তাই ওখানে হাত দেবার দরকার হয় না, তাই কোনোদিনই ও চাবির ব্যাপারে জানতে চায়নি। তবুও হাল না ছেড়ে অজয় আর অরূপকে অন্য ঘরগুলো সার্চ করতে বলে আভাসের সঙ্গে কথা বলার জন্য বসার ঘরে গিয়ে বসলেন জয়ন্তবাবু। লম্বা সোফার উল্টো দিকে দুটো ছোট সোফা, মাঝখানে একটা টি টেবিল। টেবিলের ওপরে কয়েকটা পুরনো খবরের কাগজ আর একটা দুটো সাপ্তাহিক পাক্ষিক পত্রিকা। মুখোমুখি নয়, পাশাপাশি ছোট দুটো সোফায় দুজনেই দুজনের দিকে একটু বেঁকে বসেছেন। নানান কথা হচ্ছে। একটা প্রশ্ন করছেন জয়ন্তবাবু আর তার উত্তর দিচ্ছে আভাস। কথা বলতে বলতে মেঝেতে হঠাৎ চোখ পড়তেই জয়ন্তবাবু দেখলেন ধানের চেয়ে সামান্য মোটা একটু বড় মাপের সাদা ধবধবে এক ধরনের পোকা জোঁকের মতো ঢেউ তুলে তুলে এগিয়ে আসছে। উনি ঝপ করে পা সরিয়ে নিলেন। ইঁদুর বেড়াল মরলে কদিন পরেই তাদের পচা শরীর থেকে এই ধরনের পোকা বেরোয়। তার মানে ওই ভামটা এই ঘরেই মরেছিল। কিন্তু কই, যেটা গেটের সামনে পড়ে আছে সেটার গায়ে তো কোনো পোকা দেখিনি। তাহলে আভাসবাবু, যে ভামটা দরজার সামনে ফেলেছেন সেটা এ ঘরে মরেছিল না? না 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 না, ওটা আমি ফেলিনি। ওটা মনে হয় আশেপাশের কোনো বাড়ি থেকে ফেলেছে। আমরা ছিলাম না তো, যে যা পেরেছে করেছে। আমি সচিন বলছি, সকালে কথা হয়েছিল মনে আছে? আমি অনিন্দর বন্ধু। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি এই একটু আগেই ফিরেছি, তাই ফোন করলাম। আমি এখন একটু ব্যস্ত, রুচিরার শ্বশুর বাড়িতে আছি। আপনি কি থানায় চলে এসেছেন? না না, আপনি কখন থাকবেন সেটা জানার জন্যই তো ফোন করলাম। সোফা ছেড়ে ঘরের অন্যদিকে সরে যেতে যেতে তিনি বললেন, খুব ভালো করেছেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। আমি শুনলাম আপনার সঙ্গে রুচিরার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু অনিন্দবাবুর কাছে আপনার নামটা শুনেছিলাম ঠিকই, কিন্তু তখনও পর্যন্ত উনি আপনার ফোন নাম্বারটা আমাকে দেননি। ফলে যে 3টে ডায়েরি রুচিরা দেবীর বোন শান্তনা আমাকে দিয়ে গিয়েছিলেন, তাতে তন্ন তন্ন করে খুঁজেও আপনার কোনো নাম বা কোনো টেলিফোন নাম্বার তো পেলাম না। না না, ওর ডায়েরিতে আমার নাম্বার আছে, তবে সচিন নামে নেই। তাহলে দেখবেন একটা গোল চিহ্নের মধ্যে ইংরেজি অক্ষরে একটা এফ লেখা আছে, তার পাশে যেটা সেটাই আমার নাম্বার। এফ? হ্যাঁ, এফ মানে ফ্রেন্ড। কই, সেরকম কিছু চোখে পড়ল না তো। আমার নাম্বার নেওয়ার সময় আমার সামনেই তো ডায়েরিতে ওটা লিখেছিল। তবে হয়তো আমার চোখ এড়িয়ে গেছে।
তবে আই পেয়েছি, একটা নয়, অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, ও ওইভাবেই লিখতো। ওইভাবে লিখতো মানে? ওর যখন যাকে ইম্পর্টেন্ট মনে হতো তার নাম না লিখে ও সংক্ষেপে শুধু ইংরেজি অক্ষরের একটা আই লিখে রাখতো। আমি নিজে দেখেছি। শচীনের কথা শুনে জয়ন্তবাবুর কাছে পরিষ্কার হয়ে গেল পুরো ব্যাপারটা। রুচিরার বাপের বাড়ির আলমারির ডায়েরি থেকে আই নামের নম্বরটা উনি তার পকেটে ছোট্ট ডায়েরিতে টুকে নিয়েছিলেন। সেই প্রবালবাবুর কাছে উনি তখন চাকরির জন্য যেতেন। তার মানে প্রবালবাবু তখনও ওর কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিলেন। তারপর যে আই নম্বরটা পেয়েছিলেন তিনি আবার একজন পুলিশ অফিসার। উনি হয়তো কখনো কোনো কারণে রুচিরার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছিলেন। আর তৃতীয় আই হল সাংবাদিক অনিন্দ গোস্বামী। ওকেও নিশ্চয়ই রুচিরার ইম্পর্ট্যান্ট মনে হয়েছিল, তাই তার নাম না লিখে উনি শুধু একটা আই লিখে রেখেছিলেন। শচীনও তো ওর কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট ছিল, তাহলে ওর নামের আগে উনি আই লিখলেন না কেন? শুধুই বন্ধু বলে? হতে পারে। তাহলে কখন যাব? আমার মনে হয় না আর আপনার আসার দরকার আছে। যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে ফোন করব, ঠিক আছে? গ্রিল খোলার শব্দ শোনা গেল। ওরা ঢোকার পরে তাড়াতাড়িতে নিশ্চয়ই গেটে তালা লাগাতে ভুলে গিয়েছিলেন আভাস। গ্রিল খুলে ঢুকলেই সামনে ছোট্ট এক চিলতে করিডোর, সেটা পেরোলেই এই ঘর। চটির শব্দ শুনে মনে হলো একজন নয়, একাধিক লোক। দরজার দিকে তাকাতেই জয়ন্তবাবু দেখলেন একটা বাচ্চা মেয়ে আর আভাসের ছোট বোন। জয়ন্তবাবু বুঝতে পারলেন এই বাচ্চাটাই আভাস আর রুচিরার মেয়ে। কিন্তু তাজ্জব ব্যাপার, দরজার কাছে দাঁড়িয়ে বাবাকে দেখেও সে ঘরেও ঢুকল না, অন্যদিকে চলে গেল। ওর বাবা কতবার ডাকলেন, মা এদিকে এসো। কি হলো, ডাকছি না আমি? এদিকে এসো। আপনি আসবেন দেখে দাদাকে একটু আগেই পাঠিয়ে দিয়েছিলাম। আসলে ওকে রেডি করা মানে পাক্কা 1 ঘন্টা। সুচি এসো এখানে। জয়ন্তবাবু চোখ দরজার দিকে। উনি দেখলেন বাবার ডাক শুনেও বাচ্চাটি ফের দরজার কাছে এসে গুটি গুটি পায়ে 2 পা ঘরে ঢুকেই ঝট করে এক ছুট্টে বেরিয়ে গেল। মেয়ের কাছে যাওয়ার জন্য আভাস উঠতে যাচ্ছিল, এমন সময় জয়ন্তবাবু তাকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে বললেন, আপনি বসুন, আমি দেখছি। ঘর থেকে বেরিয়ে বাঁদিকের ঘরে তাকালেন জয়ন্তবাবু। দেখলেন সে ঘরে তখন তল্লাশি চালাচ্ছে অজয় আর অরূপ। তারপরেই ছোট্ট একটা শোয়ার ঘর, সেখানেও ও নেই। এবার ডান দিকের বড় বেডরুমটায় উঁকি মারলেন। সে ঘরে খানিকক্ষণ আগে সবকিছু একেবারে ওলট পালট করে দেখেছেন ওরা 3 জন। যে ঘরে রুচিরা থাকত সেই ঘরের এক কোণে হাঁটু মুড়ে জড়সড় হয়ে মেঝের ওপরে বসে আছে বাচ্চাটা। ভয়ে তার চোখ মুখ পাল্টে গেছে। জয়ন্তবাবু তার সামনে একদম হাঁটু গেড়ে বসে পড়লেন। কি হয়েছে মা, ভয় পেয়েছো? অনেক বাচ্চাই আছে যারা পুলিশ দেখলে তো বটেই, পুলিশের নাম শুনলেও ভয় পায়। আর এর থেকে ছোট্ট বাচ্চারাও টিভির নানান সিরিয়ালের দৌলতে এখন জেনে গেছে খাঁকি নয়, পুলিশরাও সাদা ধবধবে পোশাক পরে। আর তিনি যেহেতু সাদা পোশাক পরে এসেছেন তাই ও বুঝতে পেরেছে উনি পুলিশ, তাই হয়তো এত ভয় পেয়ে গেছে। আমি কিন্তু পুলিশ না, পুলিশের অভিনয় করি। আমাকে দেখে ভয় পেয়েছো? মেয়েটার ভয় ভাঙাতেই কথাটা বললেন জয়ন্তবাবু। বাচ্চাটা মুখ তুলে তাকালো। শুধু ভয় নয়, এক অব্যক্ত বেদনায় তার মুখ থমথম করছে। চোখের জলে গালটাল ভিজে একেবারে একসা। তার দিকে তাকিয়েই আছে সে। কি, আমাকে ভয় পেয়েছো মা? বাচ্চাটি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল না। তাহলে ও ঘরে না ঢুকে এখানে চলে এলে কেন? ওই ঘরে আমার মা আছে। ততক্ষণে তার পিছু পিছু এসে ও ঘরে ঢুকতে যাচ্ছিলেন আভাসের ছোট বোন। জয়ন্তবাবু মুখ না ঘুরিয়েই ডান হাত তুলে তাকে দাঁড় করিয়ে দিলেন। অবন্তী দেবী, আপনি ও ঘরে বসুন, আমি আসছি।
অবন্তী চলে যেতেই সুচির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জয়ন্তবাবু জিজ্ঞেস করলেন, ও ঘরে তোমার মা আছেন? তুমি ঠিক জানো? হ্যাঁ, আমি দেখেছি। কি দেখেছো মা? ওই ওই সোফার মধ্যে মা। সুচি! আভাস যে কখন পিছনে এসে দাঁড়িয়েছে সেটা খেয়াল করেননি জয়ন্তবাবু। বাবাকে দেখেই সুচি থরথর করে কাঁপতে শুরু করল। জয়ন্তবাবু তাড়াতাড়ি করে ওকে বুকে জড়িয়েই হাঁক দিলেন, অরূপ, অজয়, কুইক, অ্যারেস্ট হিম। আভাসদের বসার ঘরে সবাই জড়ো হয়েছে। সবাই বলতে রুচিরার বাড়ির লোকজন, জয়ন্ত আর হাতকড়া পরানো অবস্থায় আভাস, তার বাবা, মা ও বোন। ঘরের বাইরে দুজন মহিলা কনস্টেবল। অনুরাধা দেবীর কোলে ছোট্ট সুচি। জয়ন্তবাবু বললেন, দেখুন আভাসবাবু, আপনি যে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন সে খবর প্রমাণ সহ ইতিমধ্যে আমাদের কাছে আছে। লক্ষ্মী ছেলের মতো এবার বলে ফেলুন তো, রুচিরা দেবীর সাথে ঠিক কী ঘটেছিল সেদিন? কোনোভাবেই মিসগাইড করার চেষ্টা করলে ফল ভালো হবে না বলে দিচ্ছি। কিন্তু তার আগে সুচিমা, বলো তো, সেদিন তুমি কি দেখেছিলে? আমি সেদিন দাদুর ঘরে ঘুমিয়েছিলাম। তখন অনেক রাত। হঠাৎ কেমন একটা চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে কেউ নেই। আমি ভয়ে ভয়ে বিছানা থেকে নেমে বুঝতে পারি বসার ঘরে কারা যেন কথা বলছে। আমি পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দেখি মা মেঝেতে শুয়ে আছে, বড় সোফাটা ছেঁড়া। বাবা চোখ গোল গোল করে সোফার স্প্রিংগুলো জোরে জোরে টেনে তুলে ফেলছে। বাবার চোখ মুখ দেখে আমি ভয় পেয়ে ঘরে পালিয়ে গেছিলাম। ঠিক আছে মা। অনুরাধা দেবী, সুচিকে নিয়ে আপনি পাশের ঘরে যান। তাহলে আভাস, শুরু করুন আপনার কাহিনী। রুচিকে বিয়ে করার পর আমি ওর সাথে সুখেই ছিলাম। তারপর সুচি হলো। সুচির জন্মের পর রুচি কেমন যেন বদলে যেতে থাকলো। ওর প্রতি আমার আগ্রহ কমে গেল। সেই জায়গায় এলো আমারই এক কালিক, অর্পিতা। রুচি একদিন পুরো ব্যাপারটা কিভাবে যেন জেনে গেল। আমি বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলেও একটা সময়ের পর ও আমার উপর চাপ সৃষ্টি করছিল যাতে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। কিন্তু সমাজ আর মেয়ের কথা ভেবে আমি রাজি হইনি। ও তখন সব কিছু দুই বাড়িতে জানিয়ে দেওয়ার কথা বলে। আমি অবশ্য তার আগে নিজে থেকেই মাকে বিষয়টা জানিয়েছিলাম। আর রুচির বাড়িতেও খোঁজখবর রাখতাম যাতে এরকম কোনো কথা উঠলে ওর কথায় কেউ বিশ্বাস না করে। ওর তো এমনিতেও বিয়ের আগে অনেক ছেলের সাথে মেলামেশা ছিল। আর জয়ন্তী দেবী ছেলের মোটা অঙ্কের বেতনের কথা চিন্তা করে ছেলের পরকীয়াতে সায় দিয়ে দিলেন, তাই তো? জয়ন্তী দেবী নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি বুঝেছিলাম রুচি দিন দিন মরিয়া হয়ে উঠছে আমার থেকে মুক্তি পেতে। সুচির স্কুলের এক বাচ্চার বাবার সাথে ওকে বেশ কয়েকবার দেখেছে অনেকেই। সেটাকেই আমরা কাজে লাগালাম। সেদিন রাতে আমি অফিস থেকে ফিরতেই রুচি আমার সঙ্গে তুমুল অশান্তি করলো। আমাকে আর আমার মেয়েকে মুক্তি দাও। তুমি 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 যার সাথে খুশি থাকো। আমার পক্ষে এভাবে থাকা আর সম্ভব হচ্ছে না। রুচি বারবার একই কথা বলে যাচ্ছিল সেই দিন। একটা পর্যায়ে আমি ওকে ধাক্কা মেরে সরতে যাই। ওর মাথাটা ঠুকে যায় দেওয়ালে। দেওয়ালে পোঁতার পেরেক ওর চোখে গেঁথে যায়। ও যন্ত্রণায় চিৎকার করতে থাকে। পাশের ঘরে সুচির ঘুম ভেঙে যাওয়ার ভয়ে আমি বিছানার চাদর তুলে ওর মুখে গুঁজে দিতে থাকি। আস্তে 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 ওর শরীরটা নেতিয়ে যায়। তারপর তাড়াতাড়ি কর। রান্নাঘরে ঢুকিয়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিলে হয় না? বলবো রান্না করতে গিয়ে পুড়ে গেছে। তোমার বুদ্ধিতে চললে হবে না। আপাতত এইখানে ঢুকিয়ে চাপাচাপি দিয়ে বরং সেলাই করে রাখি, পরে ভাবা যাবে কি করা যায়। কান্নায় ভেঙে পড়ল আভাস। আমার সন্দেহটাই ঠিক। শুধু ইঁদুর বেড়াল নয়,
মানুষ মরলেও প্রথম 2-3 দিন পচা গন্ধ বেরোয় ঠিকই, তারপর আস্তে আস্তে বডি শুকোতে শুরু করলে গন্ধটা উবে যায়। শরীরের ভিতরে তখন পোকা জন্মাতে শুরু করে, ধানের চেয়ে বড় মাপের সাদা ধবধবে পোকা। আভাসের সাথে কথা বলার সময় আমি লক্ষ্য করি একটা নয়, ওরকম আরও অনেক পোকা মেঝেতে ছড়িয়ে পড়েছে। আর সবকটা পোকাই যে ওই সোফার তলা থেকেই আসছে তা পোকাগুলোর চলন দেখেই বোঝা যাচ্ছিল। ব্যাপারটা আরও নিশ্চিত করে দিয়েছিল আভাস নিজেই। আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে ভামটা আপনার বাড়ির সামনে মরে পড়ে আছে সেটা এই ঘরে মরেছিল না? কই না তো। তখনই আমার সন্দেহ আরও দৃঢ় হয়েছিল। চলুন তাহলে এবার ওঠা যাক। আভাস, আভাসের বোন আর বাচ্চা মেয়েটিকে নিয়ে উনি যখন কসবা থানার দিকে এগিয়ে চলেছেন তখন আর একবার থানার বড়বাবুকে ফোন করলেন জয়ন্তবাবু। প্রমাণ না হওয়া পর্যন্ত বলা যাবে না হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে আভাসের বাবা মা বোন এরা জড়িত ছিলেন কিনা। তবে তথ্য লোপাট করা এবং পুলিশকে ভুল পথে চালিত করার জন্য তাদের অন্তত কিছুদিন তো হাজতবাস করতেই হবে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকেও পুলিশি হেফাজতে নিয়ে যেতে হবে, আর সূচিকে পাঠিয়ে দেওয়া হবে তার মামার বাড়িতে, কারণ এই তাদের প্রধান এবং একমাত্র সাক্ষী। গাড়ি চলতে লাগলো। হঠাৎ লুকিং গ্লাস দিয়ে জয়ন্তবাবু দেখতে পেলেন সূচি এসে দাঁড়িয়েছে জানলায়। সেদিকে তাকিয়ে তার মনে হলো এই মেয়েটি তাদের কাছে এখন তুরুপের তাস, ভীষণ ইম্পর্ট্যান্ট। না না, ইম্পর্টেন্ট না, আই। ওর মায়ের ভাষায় ইংরেজির বড় অক্ষরের শুধু একটা আই। আজকের সফর এ পর্যন্তই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাও কমেন্টে। তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো আমাদের অফিসিয়াল অ্যাড্রেস submit.madlyfm@gmail.com এ। তাহলে শুক্রবারের গল্প বৈঠক শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাডলি এফএম কে। ভালো থেকো সবাই, আবার বৈঠক বসবে পরের শুক্রবার।